নমস্কার। পাঁচমিশালি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সঙ্গে আমি সঞ্চালী। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজ এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাল্যদান। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত গল্পটা শুনুন। শুরু করছি আজকের গল্প। সকালবেলায় বেশ শীত শীত ছিল। দুপুরবেলায় রোদের জন্য বাতাস অল্প একটু উষ্ণ হয়ে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল, সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করছিল। তারই এক পাশ দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ দিয়ে জিনিস বোঝাই গরুর গাড়ি ধীরে ধীরে গ্রামের দিকে ফিরে চলেছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পেছন থেকে একটি সহাস্য নারী কণ্ঠ বলে উঠল, কি যতীন, আগের জন্মের কারো কথা ভাবছো বুঝি? যতীন বলল, কেন পটল? আমি কি এমনই হতভাগা যে কিছু ভাবতে হলেই আগের জন্মে ফিরে যেতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলে উঠল, আর মিথ্যা বড়াই করতে হবে না। তোমার এই জন্মের সব খবরই তো রাখি। ছি 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 ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না। ওই যে আমাদের ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে সারা দিন ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে তারও একটা বউ আছে বটে। আর তুমি এই যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কারো চাঁদ মুখ ধ্যান করতে বসেছো, এই সমস্ত চালাকি কি আমি বুঝি না? ও কেবল লোক দেখানোর ভরং মাত্র। দেখো যতীন, চীনা বামুনের না পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিনই বিরহের চ্যুত করে মাঠের দিকে অমন করে তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখিনি কখনো। আর তুমি বাপু 7 জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে ও পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি অমন করে দুপুরবেলা আকাশের দিকে গদগদ করে তাকিয়ে থাকো কেন? হ্যাঁ, না না না, এই সমস্ত বাজে চালাকি আমার একটুও ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোড় করে বলল, থাক থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য। আমি ওরই আদর্শে চলার চেষ্টা করব। আর কথা নয়, কাল সকালে উঠেই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখব তারই গলায় মালা দেব। না না না, এই ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে কিন্তু এই কথা রইল। হ্যাঁ, রইল। তবে এসো। কোথায় যাব? এসোই না। না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় এসেছে? আমি আমি এখন নড়ছি না। না না না। আচ্ছা, তবে এইখানে বসো। এবার দুই চরিত্রেরই পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের মধ্যে একদিনের মাত্র তফাৎ। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তাকে কোনো প্রকার সামাজিক সম্মান দিতে নারাজ। উভয়ে খুড়তুতো জারতুতো ভাই বোন, বরাবর একসাথে খেলা করে এসেছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে ছোটবেলায় বাপ খুড়োর কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির মধ্যে দিয়েই কোনো ফল পাওয়া যায়নি। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচল না।
পটল দিব্যি মোটা সোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ একটি মেয়ে। তার কৌতুকহাস্য চাপা দিয়ে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গম্ভীর হতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু শেষকালে সকলেই হার মেনে বলতে শুরু করলো ওকে ওই রকম। তারপরে এরকম দিন এলো যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। পটল নিজের আশেপাশে কখনো মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সহ্য করতে পারত না। অজস্র গল্প, হাসি ঠাট্টায় তার চারদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার থেকে বদলি হয়ে কলকাতায় আবগারি বিভাগে স্থান পেয়েছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে ফিরতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য 2-1 আত্মীয়কে আনবার উপক্রম করছেন। এমন সময় ডাক্তারিতে নতুন পাশ করা পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে সপ্তাহ খানেকের জন্য এখানে এসেছে। কলিকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুনের দুপুরে বিরহে আবিষ্ট হয়ে বসেছিল। বেশ আরাম করে বসল। কাঠকুড়ানি মেয়ের ব্যাপারে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে বেড়াতে লাগল। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের স্বরে সে চমকে উঠল। পটল আরেকটি মেয়ের হাত ধরে তাড়াতাড়ি টেনে এনে যতীনের সামনে দাঁড় করালো। ও বলল, ও কুড়ানি, কুড়ানি। মেয়েটি বলল, কি দিদি? আমার এই ভাইটি কেমন, দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, ভালো। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, আহ পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি না, তুমি বুড়ো মানুষই করো। তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন পালিয়ে গেল। পটল তার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলল, ও যতীন, তোমার ভয় নেই, ভয় নেই। এখনই তোমার মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে সময় আছে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স 16 হবে। শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে বেশি কিছু বলার নেই। কেবল মুখে একটি অসামান্যতা আছে, যা দেখলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলা যেতে পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরং একটি বিশিষ্টতা দিয়েছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছ, ভালোই হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে, বুঝলে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে নিয়ে এসে মানুষ করেছি। পটল তাকেই কুড়ানি বলে ডাকে। ওর বাপ মা আর ওই মেয়েটি আমাদের বাংলোর কাছেই একটি গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে দেখতে গেলাম, গিয়ে দেখি ওর বাপ মা মরেছে। মেয়েটির প্রাণটুকু আছে এইমাত্র। পটল তাকে অনেক কষ্টে বাঁচিয়েছে। ও জাতের কথা কেউ জানে না, তা নিয়ে কেউ আপত্তি করলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে আবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত আর নেই, ঘুচে গেছে।
প্রথমে মেয়েটি পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল ধমক দিয়ে বলল, খবরদার, আমাকে মা বলবি না, আমাকে দিদি বলিস। এত বড় মেয়ে মা বললে নিজেকে যে বুড়ি বলে মনে হবে। মনে হয় সেই দুর্ভিক্ষের উপসেই হোক বা আর কোনো কারণেই ওর না থেকে থেকে পেটে ব্যথার মতো হয়। এই ব্যাপারখানা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে কিন্তু। ওরে তুলসী, এই কুরানিকে ডেকে আনতো। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হলো। তার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রেখে সে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার তাকে বললেন, তুমি বৃথা সংকোচ করছো যতীন। ওকে যেমন দেখছো তেমন কিন্তু নয়। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী বলে গুলিয়ে ফেলো না। ও না বনের হরিণী। যতীন তার ডাক্তারি কর্তব্য সারতে লাগল। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, শরীরের কোনো সমস্যা তো সেভাবে বোঝা গেল না। পটল হঠাৎ করে ঘরে ঢুকে বলল, মনের কোনো সমস্যা হয়নি তো? তার পরীক্ষা দেখতে চাও? এই বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল এবং হরকুমার বাবু হেসে উঠলেন। কুড়ানি এই কৌতুকের মর্ম না বুঝে তাদের দেখা দেখি মুখখানি হাসিতে ভরিয়ে চেয়ে রইল। যতীন লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, আহা পটল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এ এ ভারী অন্যায়। আর হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়ে থাকেন। না হলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারবো না। কিন্তু যতীন, কুরানিকে তুমি চেনো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি নিজে লজ্জা করে কুরানিকে শুদ্ধ লজ্জা করতে শিখিয়ে দেবে দেখছি। ওকে তুমি এই ফল খাওয়াবে না। সকলে ওকে নিয়ে কৌতুক করেছে। তুমি যদি মাঝখান থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে। এই জন্যই যতীনের সঙ্গে আমার কোনো কালেই মিল হলো না। ছেলেবেলা থেকে কেবল ঝগড়াই চলছে। ও বড় গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এমনি করেই একেবারে অভ্যেস হয়ে গিয়েছে। ভাই সরে পড়েছেন এখন। ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে কোনো সুখ নেই আর, তাই আমি আর চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে নি। বড় কর্মই করো। হাহ, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে কতই না খুশি হতুম আমি। রাত্রে শোবার ঘরে জানলা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়ে। আজ দুপুরে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ এসে তাকে আবিষ্ট করে তুলেছিল। তখন তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছিল। ওই বুদ্ধিহীন মেয়ে তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই সোনালী কুহেলিকা সরিয়ে দিয়েছে। ফাগুনের এই পূজন গুঞ্জন মর্মরের পেছনে যে সংসারের দুঃখ কঠিন দেহ নিয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, যা উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই বেদনা ধরল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরে গেছে।
শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। পটল বলল, ভারী মস্ত তো ডাক্তার হয়েছ, পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলাটা কেমন হিম হয়ে গেছে। যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগল। চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হলো। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসে পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেবার তাৎপর্যই তাই। যতীন বলল, হরকুমার বাবু ছটফট করছেন, তুমি যাও পটল। পরের দোহাই দেবে বই কি, চটপট কে করছে তা আমি বুঝেছি। আমি গেলেই এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় তো লজ্জায় তোমার চোখ মুখ একেবারে লাল হয়ে ওঠে। তোমার পেটে যে এত কিছু ছিল তা কে বুঝবে। আচ্ছা আচ্ছা, দোহাই তোমার, তুমি তুমি এখানেই থাকো, রক্ষা করো রক্ষা করো। ওফ, তোমার মুখখানা বন্ধ হলে আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম। হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছেন, এরকম সুযোগ তার সর্বদা ঘটে না। কুড়ানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলাবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সেধেছে রে, তাই বুঝি আজ এত দেরি করলি? ছি ছি বোন, নে ওর পায়ের ধুলো নে। কুড়ানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল। তার পরদিন থেকেই যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হল। যতীন খেতে বসেছে এমন সময় কুড়ানি অম্লান বদনে পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হল। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, থাক থাক, প্রয়োজন নেই। কুড়ানি এই নিষেধে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে পিছনের ঘরের দিকে একবার চেয়ে দেখল, তারপরে আবার পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। যতীন আড়ালের উদ্দেশ্যে বলে উঠল, পটল, তুমি যদি আমাকে এমন করে জ্বালাও তবে কিন্তু আমি খাবো না। এই আমি উঠলাম। এই বলে ওঠার উপক্রম করতেই কুড়ানি পাখা ফেলে দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখতে পেল। তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে সে আবার বসে পড়ল। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এই কথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আজ হঠাৎই দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে তা আগে থেকে কেউই বলতে পারে না। কুড়ানি পাখা ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করেছে। আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। এমন সময় সে দেখল কুড়ানি চায়ের পেয়ালা হাতে নিয়ে যেন একটু ইতস্তত করছে। তার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কিনা সেটা যেন সে বুঝে উঠতে পারছিল না। যতীন ব্যথিত হয়ে উঠে অগ্রসর হয়ে তার হাত থেকে পেয়ালা নিল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বাধা দেওয়া যায়? যতীন যেমনি পেয়ালা নিল অমনি দেখল বারান্দার অপর প্রান্তে পটল হঠাৎ আবির্ভূত হয়ে নিঃশব্দ হাসে যতীনকে কিল দেখালো। ভাবটা এই যে কেমন ধরা পড়েছ। সেদিন সন্ধ্যার সময় যতীন একটা ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হয়ে উঠে দেখল কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করল। যতীন মনে মনে বলল, বড়ই বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না। কুড়ানিকে বলল,
ছি 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 কুরানি, তোমার দিদি তোমাকে নিয়ে আমোদ করছেন আর তুমি তা বুঝতে পারো না? হ্যাঁ, কথা শেষ করতে না করতেই কুরানি ত্রস্ত সংকুচিতভাবে যাবার উপক্রম করল। যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুরানি দাঁড়াও, কই দেখি তোমার মালাটা দেখি। বলে মালাটি তার হাত থেকে নিল। কুরানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। অন্তরাল থেকে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য। একখানি কাগজে কেবল লেখা আছে, পালালাম শ্রী যতীন। ও কুরানি, তোর বর যে পালালো রে, তাকে ধরে রাখতে পারলি নে? বলে কুরানির বেনি ধরে নাড়া দিয়ে পটল ঘর কন্যার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুরানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সামনে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। তার আগের সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়ে আছে। বসন্তের সকাল স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সাথে মিশে বারান্দার উপর এসে পড়েছে। কাঠবিড়ালি লেজ পিঠে তুলে ছোটাছুটি করছে এবং সকল পাখি মিলে নানা সুরে গান গেয়ে তাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘন পল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠছিল। তারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার জীবনের, তার চারদিকের সঙ্গত কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হলো, কেন এমন হলো, তারপরে এই সকাল, এই ঘর, এই যা কিছু এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? যা বোঝার সামর্থ্য অল্প, তাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্যগর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়ে কে নামিয়ে দিল? জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে এই গাছপালা পাখির আত্মবিস্মৃত কলরবের মধ্যে কে তাকে আবার টেনে তুলতে পারবে? পটল ঘরকন্যার কাজ সেরে কুরানির সন্ধান নিতে এসে দেখল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের পায়া ধরে মাটিতে পড়ে আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরে সাধছে। তার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল, সেটা যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করে ঢেলে দিচ্ছে। ভূমিতলে পড়ে থাকা সেই মুক্তকেশী লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলছে, নাও নাও, আমাকে নাও, ওগো আমাকে নাও। পটল বিস্মিত হয়ে বলল, ও কি হচ্ছে কুরানি? কুরানি উঠল না। সে যেমন পড়েছিল তেমনই পড়ে রইল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। পটল তখন চকিত হয়ে বলে উঠল, ও পোড়ান মুখী, এ কি সর্বনাশ করেছিস রে? হরকুমারকে পটল কুরানির অবস্থা জানিয়ে বলল, এ কি বিপদ ঘটলো গো? তুমি কি করছিলে? তুমি আমাকে কেন বারণ করলে না? তোমাকে বারণ করার যে আমার কোনো কালই অভ্যেস নেই। বারণ করলেই কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী গো? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গিয়ে বালিকার গলা জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে বল, আমাকে খুলে বল, বল। হায়, কুরানির এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলতে পারে? সে একটি অনির্বচনীয় বেদনার উপর তার সমস্ত বুক দিয়ে চেপে পড়ে আছে।
সে বেদনাটা কি, জগতে এমন আর কারো হয় কিনা, তাকে লোকে কি বলে থাকে, পুরানি তার কিছুই জানে না। সে কেবল কান্না দিয়ে বলতে পারে, মনের কথা জানাবার তার আর কোনো উপায় নেই। পটল বলল, পুরানি, তোর দিদি যে বড় দুষ্ট, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি। তার কথা কেউ কখনো বিশ্বাস করে না, তুই এমন করে ভুল কেন করলি বল? কুরানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে দেখ, তাকে মাফ কর কুরানি, তাকে মাফ কর। কিন্তু কুরানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে তাকাতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুঁজে রইল। সে ভালো করে সমস্ত কথা না বুঝেও এক প্রকার মূর্খের মতো পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলে নিয়ে উঠে গেল এবং জানলার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রোদ চকচকে সুপারি গাছের পাতার দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন কুরানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো গয়না এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগোজের সমস্ত শখ কুরানির উপর দিয়েই সে মিটিয়ে নিত। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসনভূষণ কুরানির ঘরের মেঝের উপর পড়ে আছে। তার হাতের বালা চুড়ি, নাকের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে গেছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু কুরানির সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পালিয়ে যাচ্ছিল যে সেই সকল পলাতক দলের মধ্যে থেকে একটি বিশেষ লোককে বেছে নেওয়া পুলিশের পক্ষে শক্ত হল। হরকুমার বাবু দু চারবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে কুরানির আশা পরিত্যাগ করলেন। অজ্ঞাতের কোল থেকে তারা যাকে পেয়েছিলেন, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল। যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাড়ি এসে খাবার খেয়ে হাসপাতালে এসে শুনল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগী নিয়ে এসেছে। পুলিশ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নিয়ে নাড়ি দেখল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরিয়ে দেখল সে কুরানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুরানির সমস্ত বিবরণ জেনেছিল। অব্যক্ত হৃদয়ভারের ছায়াচ্ছন্ন তার সেই হরিণ চোখ দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করেছে। আজ সেই রোগিণী মিলিত চোখের সুদীর্ঘ পাতা কুরানির শীর্ণ গালের উপরে কালিমার রেখা টেনেছে। দেখা মাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কি যেন চেপে ধরল। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করে গড়ে দুর্ভিক্ষ থেকে মহামারীর মধ্যে ভাসিয়ে দিলেন কেন? আজ এই যে পেলব প্রাণটি কষ্ট পেয়ে বিছানার উপরে পড়ে আছে, এর এই অল্প কদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সইল কি করে, ধরল কোথায়? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় আরেকটি সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বুকে আঘাত করতে লাগল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তার হৃদয়ের তারে একটা সুখের সুরও বেজে উঠল। যে ভালোবাসা জগতে দুর্লভ,
যতীন তা না চাইতেই ফাল্গুনের একটি দুপুরে একটি পূর্ণ বিকশিত মাধবী ফুলের মতো হঠাৎই তার পায়ের কাছে আপনি এসে খসে পড়েছে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে অনেকক্ষণ পরে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করে নিতে চেষ্টা করল। যতীন যখন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে বলল, কুরানি, তখন তার চোখের উপরে বাষ্প আর একটি মোহের আবরণ পড়ল। প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো কুরানির কালো চোখ দুটির উপর একটি যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনিয়ে এলো। যতীন সকরুণ যত্নের সাথে বলল, কুরানি, এই দুধটুকু শেষ করে ফেলো। কুরানি একটু উঠে বসে পেয়ালার উপর থেকে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসে থাকলে কাজও চলে না, দেখতেও ভালো হয় না। অন্য জায়গায় কর্তব্য সারবার জন্য যতীন যখন উঠল, তখন ভয়ে ও নৈরাশ্যে কুরানির চোখ দুটি ব্যাকুল হয়ে পড়ল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি এখনই আবার আসবো কুরানি, তোমার কোনো ভয় নেই। যতীন কর্তৃপক্ষকে জানালো যে এই নতুন আসা রোগিণীর প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকলে তার পক্ষে বিপদ ঘটতে পারে। বিশেষ চেষ্টা করে যতীন কুরানিকে অন্যত্র নিয়ে যাবার অনুমতি পেল এবং নিজের বাড়ি নিয়ে গেল। পটলকে সমস্ত খবর দিয়ে একখানি চিঠিও লিখে দিল। সেই দিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। মাথার কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করছিল। ব্র্যাকেটের উপরে একটি ঘড়ি নিস্তব্ধ ঘরে টিকটিক শব্দে চলছিল। যতীন কুরানির কপালে হাত দিয়ে বলল, তুমি কেমন বোধ করছো কুরানি? কুরানি তার কোনো উত্তর না দিয়ে যতীনের হাতটি নিজের কপালেই চেপে রেখে দিল। যতীন আবার জিজ্ঞাসা করল, তোমার গলায় এটা কি? কুরানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তার ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল সে একগাছি শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল সে মালাটা কি। ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগল। কুরানির এই প্রথম লুকানোর চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করার এই তার প্রথম প্রয়াস। কুরানি মৃগ শিশু ছিল, সে কখন হৃদয় ভারাতুর যুবতী নারী হয়ে উঠল? কোন রৌদ্রের আলোকে, কোন রৌদ্রের উত্তাপে তার বুদ্ধির ওপরের সমস্ত কুয়াশা কাটিয়ে দিয়ে তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা এমন হঠাৎ প্রকাশ হয়ে পড়ল? রাত্রি 2-2:30 সময় যতীন যখন চৌকিতে বসেই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠেই দেখল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হরকুমার বললেন, তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম, কিন্তু অর্ধেক রাত্রে পটল বলল, ওগো কাল সকালে গেলে কুরানিকে দেখতে পাবো না, আমাকে এখনই যেতে হবে। পটলকে কিছুতেই বুঝিয়ে রাখা গেল না, তখনই একটা গাড়ি করে বের হয়ে পড়েছি। পটল হরকুমারকে বলল, চলো, তুমি বরং যতীনের বিছানায় শোবে, চলো। হরকুমার কিছুটা আপত্তি করে যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তার ঘুম যেতেও দেরি হল না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞাসা করল, আশা আছে? যতীন কুরানির কাছে এসে তার নাড়ি দেখে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো যে
আশা নেই। পটল কুড়ানির কাছে আপনাকে প্রকাশ না করে যতীনকে আড়ালে নিয়ে গিয়ে বলল, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বলল, কুরানি, কুরানি। কুড়ানি চোখ মেলে মুখে একটি শান্ত মধুর হাসির আভাস মাত্র এনে বলল, কি দাদা বাবু? কুরানি, তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও। কুড়ানি অনিমেষ অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। যতীন বলল, কি, তোমার মালা আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পেয়ে কুড়ানির মনে আগে করা অনাদরের একটুখানি অভিমান জেগে উঠল। সে বলল, কি হবে দাদা বাবু? যতীন দুই হাতে তার হাত নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি কুরানি। এই শুনে কিছুক্ষণের জন্য কুড়ানি চুপ করে রইল। তারপরে তার দুই চোখ দিয়ে অজস্র জল পড়তে লাগল। যতীন বিছানার পাশে নামিয়ে হাঁটু গেড়ে বসল। কুড়ানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুড়ানি গলা থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে ডাকল। কুড়ানি, কুড়ানি তার শীর্ণ মুখ উজ্জ্বল করে বলল। কি দিদি? পটল তার কাছে এসে তার হাত ধরে বলল, আমার উপর তোর কোনো রাগ নেই তো রে বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে বলল, না দিদি। যতীন, একবার তুমি একটু ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গয়না তার মধ্যে থেকে বের করল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করে একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন কাপড়ের উপর জড়িয়ে দিল। পরে একে একে এক এক গাছি চুড়ি তার হাতে দিয়ে দুই হাতে দুই বালা পরিয়ে দিল। তারপরে ডাকল। যতীন, যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপরে এসে পড়ল, তখন সে আলো সে আর দেখল না। তার অম্লান মুখ দেখে মনে হলো সে মরেনি, কিন্তু সে যেন একটি অতল স্পর্শী সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হয়ে গেছে। যখন মৃতদেহ নিয়ে যাবার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের উপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, বোন, তোর ভাগ্য ভালো। জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগল, যার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাল্যদান। গল্প পাঠে ছিল দেবাঞ্জন, যতীনের ভূমিকায় ছিল অর্ণব, কুড়ানির ভূমিকায় বর্ণালী, হরকুমারের ভূমিকায় সাগরনীল এবং পটলের ভূমিকায় ছিলাম আমি সঞ্চালী। এছাড়াও গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছে সাবর্ণ, শব্দগ্রহণ ও আবহে সায়র দে। কেমন লাগলো আজকের গল্পটা জানান কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করে গল্পটাকে পৌঁছে দিন আরও অনেক অনেক শ্রোতাদের কাছে।
পাঁচমিশালি গল্পকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং প্রত্যেক সপ্তাহে শুনতে থাকুন নতুন নতুন গল্প। ধন্যবাদ।